আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। আমি ওপরে সালটা লিখেছি, ভিডিওটা স্টার্ট করে একটু থামাতে হয়েছিল আমাকে। মেনলি যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এখন, সেটা হচ্ছে আমাদের ঔপনিবেশিক ভারতের শিক্ষানীতি। ঔপনিবেশিক ভারতের শিক্ষানীতি আমি আগের ভিডিওতে অলরেডি বিষয়টা আলোচনা করে দিয়েছি। আমি আগের ভিডিওতে 1857 সাল পর্যন্ত আমাদের যে শিক্ষানীতি ছিল সেই শিক্ষানীতিটা আলোচনা করে নিয়েছি, 57 সাল পর্যন্ত। আজকে আমার এখন আলোচনার বিষয় হচ্ছে যে 1857 সালের পর থেকে 1947 সাল পর্যন্ত শিক্ষানীতি অ্যাকচুয়ালি কেমন ছিল। ঠিক আছে, তো এই শিক্ষানীতিটা যদিও 47 সাল বলছি, কিন্তু আমি আলোচনা করবো 47 সাল পরেও, কারণ সিলেবাস তো আমাদের 5 ইয়ার প্ল্যান আছে। তো 5 ইয়ার প্ল্যান যদি থাকে, আমরা তার সমসাময়িক বা সেই সময় পর্যন্ত কী ছিল আমরা আলোচনা করব। প্রথমে আমরা 1857 সালের যে শিক্ষানীতি বা 1857 যে পরবর্তীকালের শিক্ষানীতি, সেই শিক্ষানীতি আলোচনা করতে গিয়ে প্রথমে দেখব যে ঔপনিবেশিক ভারতে সেই সময় ব্রিটিশ সরকার শিক্ষানীতির ক্ষেত্রে কোন কোন নীতি গ্রহণ করেছিল। ঠিক আছে, এই নীতিগুলো আমি একটার পর একটা পরপর আলোচনা করতে থাকবো এবং তারপরে দেখাবো কোন কোন এই সময় পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। ওকে, একটুখানি যে কোন কোন এই সময় কোন কোন পরিকল্পনা এই সময় গ্রহণ করা হয়েছিল, আমি সেই সব পরিকল্পনাগুলো একের পর এক বলতে থাকবো। ধাপে ধাপে বিষয়গুলো আলোচনা হবে। অতএব একটু ভালো করে খাতা এবং পেন একটু কাছে রাখো, যাতে করে তোমাদের সুবিধা হয় পুরো বিষয়টাকে একটু আত্মস্থ করতে। আমি প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি, যে 1857 সালের পরবর্তীকালে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ ইংরেজরা শিক্ষানীতির ক্ষেত্রে কোন কোন নীতি গ্রহণ করেছিল বা শিক্ষানীতির ক্ষেত্রে কীরকম নীতি গ্রহণ করেছিল আগে সেটা আমি আলোচনা করব। তারপর কমিশনগুলো সম্পর্কে আলোচনা করব। ওকে, তাহলে প্রথমেই আমি 1857 সালের পর কোম্পানির যে বা ব্রিটিশ সরকারের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির ক্ষেত্রে কি পরিবর্তন এসেছিল না, এর পূর্বে 1857 সালের পূর্বে শিক্ষানীতির ক্ষেত্রে কি ছিল না, বেশিরভাগ স্কুল ও কলেজ, কি বললাম না, 1857-58 আগে বেশিরভাগ স্কুল কলেজ গড়ে উঠত কিসের জন্য না, সরকারি উদ্যোগে। তাহলে 1857 সালের আগে বেশিরভাগ স্কুল এবং কলেজ গড়ে উঠত কিসে না, সরকারি উদ্যোগে বা সরকারি মদতে বা সরকারি অর্থে। এরপর থেকে ব্রিটিশ সরকারের মূলনীতি হলো কি না, সরকারি উদ্যোগের পাশাপাশি স্কুল কলেজ প্রতিষ্ঠায় বেসরকারি উদ্যোগকে সাহায্য করা। তাহলে কি হলো না, এরপর থেকে 1857 পর থেকে বেসরকারি উদ্যোগকে গুরুত্ব দেওয়া হলো। ঠিক আছে, তাহলে শিক্ষানীতির ক্ষেত্রে প্রথম একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারি নীতির পাশাপাশি কিন্তু এই সময় থেকে বেসরকারি উদ্যোগকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হিসেবে কি বলতে পারি আমরা না, এ যাবৎ শাসক সম্প্রদায় ভারতবর্ষে বিভিন্ন বিষয় হস্তক্ষেপ করেছে, বিভিন্ন বিষয়ের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করেছে। আমরা দেখতে পারি অধীনতামূলক মিত্রতা নীতি বলো, স্বার্থপূরণ নীতির ক্ষেত্রে বলো, ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষের আভ্যন্তরীণ বিষয়ে, আভ্যন্তরীণ ধর্ম এবং আভ্যন্তরীণ সমাজ এবং এই দুটো বিষয় হস্তক্ষেপ করেছে। এরপর থেকে 1857 পর থেকে ব্রিটিশ সরকার ঘোষণা করলো ভারতবর্ষের ধর্ম এবং সমাজ, কি বললাম না, ভারতবর্ষের ধর্ম এবং সমাজ এই দুটি বিষয় কিন্তু ব্রিটিশ সরকার আর কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তাহলে ব্রিটিশ সরকার যদি এই দুটি বিষয় হস্তক্ষেপ না করে, তাহলে ভারতবর্ষের ডেভেলপমেন্ট কি করে হবে, শিক্ষা ব্যবস্থার উন্নতি কি হবে না। এই সময় কিন্তু একটা নতুন পরিবর্তন দেখা গেছিল না, বেশ কিছু মানুষ যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিল, যারা মধ্যবিত্ত শ্রেণী পরিচিত, এই পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত কিছু মধ্যবিত্ত শ্রেণী, তারা কিন্তু এই সময় স্কুল প্রতিষ্ঠার কাজে কিন্তু এগিয়ে এসেছিল। এখানে এর কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় না, এই সময় বেসরকারি উদ্যোগের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি না, পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত কিছু মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ এই সময় কিন্তু স্কুল বা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠার ক্ষেত্রে এগিয়ে এলো। এটা নাম্বার 2। আর নাম্বার 3 কি না, প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মুসলমান সমাজ কিন্তু পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে এতটা আগ্রহ দেখাচ্ছে না। আমরা 1857 সালের আগে পর্যন্ত যে শিক্ষানীতি ছিল, সেই শিক্ষানীতি আলোচনা করতে গিয়ে আমরা একটা জিনিস খুব ভালো করে স্পষ্টভাবেই উল্লেখ করেছি কি না, ব্রিটিশ সরকার কিন্তু পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে এতটা বা পাশ্চাত্য শিক্ষার যে নীতি সেটা মুসলিমদের কিন্তু আকর্ষিত করতে পারেনি। আর আকর্ষিত করতে না পারার কারণে মুসলমান সম্প্রদায় কিন্তু এই পাশ্চাত্য শিক্ষা থেকে দূরেই ছিল। এই সময় দেখা যাচ্ছে একদল মুসলমান বা একদল
মুসলিম পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে তারা কিন্তু বুঝতে পারে যে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করলে আলটিমেট ভালো ফল কিন্তু কাদের না, ভালো ফল কিন্তু মুসলিমদের। তারা মুসলিম সমাজকে উদ্দীপিত করে এবং মুসলিম সমাজের মধ্যে প্রচার করতে থাকে যে যদি তোমরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ না করো তাহলে তোমরা পিছিয়ে পড়বে, হিন্দুরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে এগিয়ে যাবে। এর ফলস্বরূপ দেখা যাচ্ছে 1857 পর থেকে কিন্তু মুসলিম সমাজ পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এগিয়ে আসছে। আর এই পাশ্চাত্য শিক্ষা গ্রহণে মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে আমরা সৈয়দ আহমদ খানের নাম সবচেয়ে আগে লক্ষ্য করি। সৈয়দ আহমদ খান মুসলিম সমাজকে আলিগড় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়কে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ক্ষেত্রে উদ্দীপিত করেছিল। তাহলে এই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 1857 পরবর্তী শিক্ষানীতির ক্ষেত্রে একটা ছোট্ট পরিবর্তন করছে, শিক্ষার ক্ষেত্রে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। এরপর এই পরিবর্তনের ফলস্বরূপ এবার ভারতবর্ষের ইতিহাসে দেখা যাচ্ছে কি না একের পর এক নতুন করে কমিশন নিয়োগ করছে। কে কমিশন নিয়োগ করছে না, ব্রিটিশ সরকার। এই কমিশনগুলো আমি একে একে উল্লেখ করব এবং এই কমিশনের মূল বিষয়গুলো কি ছিল সেগুলো একটা একে উল্লেখ করব। আগেই বলে দিই, এই যে প্রশ্নটা আমি আলোচনা করছি মেনলি এই প্রশ্নটা কিন্তু 5 মার্কসের কোয়েশ্চেন, 5 মার্কসের করে করবে। আবার দেখা যাবে কি দুটো মানে 1857 আগের যে শিক্ষানীতি এবং 1857 পরবর্তী শিক্ষানীতি দুটো একসঙ্গে 10 দিতে পারে। তাহলে এইটা 5 ওইটা 5, আবার ওইটা আলাদা করে 10 দিতে পারে। এখন যেভাবে দেবে তোমরা সেভাবে কিন্তু বিষয়টা সম্পর্কে তোমরা লিখবে। ওকে, তাহলে চলে আসো। তাহলে কি বললাম, 1857 পর থেকে না 1857 খ্রিস্টাব্দের পর তিনটে যে প্রেসিডেন্সি ছিল, কি কি প্রেসিডেন্সি, কলকাতা, মাদ্রাজ আর বোম্বাই। তাহলে 1857 সালের পর যে তিনটে প্রেসিডেন্সি ছিল, তিনটে প্রেসিডেন্সির নাম কি বললাম, কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাই। এই তিনটে প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। আবার বলছি, 1857 সালের পর কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাই এই তিনটে প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। এবং এই সময় দেখা যাচ্ছে সরকারি পরিচালনাধীনে টোটাল কলেজের সংখ্যা ছিল 13টা, আর এই সময় চিকিৎসাবিদ্যার জন্য কলেজ ছিল 3টে। আমি কি বললাম না, এই সময় সরকারি তত্ত্বাবধানে টোটাল কলেজের সংখ্যা ছিল 13, আর চিকিৎসার জন্য কলেজ ছিল 3টে, আর এর মধ্যে একটা ছিল কারিগরি কলেজ। কারিগরি কলেজ ছিল কটা না, কারিগরি কলেজ ছিল একটা। তাহলে এই হচ্ছে 1857 সালে যখন আমরা পরিসংখ্যান দেখছি তখন আমরা কি দেখতে পাচ্ছি, তখন দেখতে পাচ্ছি সরকারি কলেজ থাকছে 13টা, তার মধ্যে তার মধ্যে নয়, এটা আলাদা করে, এটা সাধারণ স্ট্রিম কলেজ। চিকিৎসা শিক্ষার কলেজ থাকছে কটা, 3টে, আর কারিগরি শিক্ষা কলেজ থাকছে কটা না, একটা। এরপর যখন সময়ের অগ্রগতি হচ্ছে 1857 সালের পর, 1857 সালের পর আমরা দেখতে পাচ্ছি যে এই যে 13টা কলেজ এটা হয়ে যাচ্ছে কত, 27টা। 1857 পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি এই কলেজের সংখ্যা বৃদ্ধি পেয়ে কত হয়ে যাচ্ছে না, 27টা। এবং 1882 খ্রিস্টাব্দে নাগাদ এই কলেজের সংখ্যা বেড়ে হয়ে যাচ্ছে কত, 72টা। তাহলে বোঝা যাচ্ছে কলেজের সংখ্যা কি পরিমাণে বাড়ছে। তাহলে এই হলো 1857 পরবর্তীকালে কলেজের ক্ষেত্রে বা কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন আমরা দেখতে পাচ্ছি নতুন কলেজ গড়ে উঠছে। এবার 57 পরবর্তী সালে ব্রিটিশ সরকার শিক্ষা নীতির ক্ষেত্রে কি পরিবর্তন নিয়ে এসেছিল আমি সেইগুলো একটু এবার আলোচনা করব। দেখো, 1857 পর শিক্ষানীতির ক্ষেত্রে ব্রিটিশ সরকার প্রধানত যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছিল সেগুলোর মধ্যে কিছু কমিশন থাকছে। তার মধ্যে প্রথম কমিশন হচ্ছে যেটা আমরা বলি হান্টার কমিশন। হান্টার কমিশন কবে না, হান্টার কমিশন গড়ে উঠছে 1882 সাল। প্রথমে গড়ে উঠছে কোন কমিশন না, হান্টার কমিশন। হান্টার কমিশন সাল কত না, 1882। মেনলি আমরা দেখতে পাচ্ছি 1854 সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড, কি বললাম, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড কিন্তু শিক্ষা ক্ষেত্রে একটা প্রতিবেদন পেশ করেছিল। যে প্রতিবেদনটা আমরা কি নামে জানি না, আমরা জানি উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা, যেটা ভারতীয় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ম্যাগনা কার্টা নামে পরিচিত। ঠিক আছে, তাহলে এই যে উডের ডেসপ্যাচটা কতটা কার্যকরী হয়েছে এবং এর বাস্তবে কতটা প্রয়োগ হয়েছে, তাহলে কি বললাম
যে উডের ডেসপ্যাচ কতটা কার্যকরী হয়েছে এবং বাস্তবে এর কতটা প্রয়োগ হয়েছে সেটা দেখার জন্য না বড়লাট রিপন কে না, যখন হান্টার কমিশন হচ্ছে তখন গভর্নর থাকছে কে, রিপন। বড়লাট রিপন হান্টারের নেতৃত্বে একটি কমিশন নিযুক্ত করছে, যে কমিশন ইতিহাসে কি নামে পরিচিত না, ইতিহাসে এই কমিশন হান্টার কমিশন নামে পরিচিত। মেনলি হান্টার কমিশনের যেসব সদস্যরা ছিল, ভারতীয় সদস্যরা, তাদের মধ্যে কারা ছিল না, সৈয়দ আহমদ ছিল, যে আমি সৈয়দ আহমদের নাম বললাম, সৈয়দ আহমদ ছিল, আনন্দমোহন বসু ছিল, আর ভূদেব মুখোপাধ্যায় ছিল। এই তিনজন বাঙালির নাম, বা বাঙালি বলে ভুল হবে, ভারতবাসী বলি, সবাই তো বাঙালি না, এই তিনজন ভারতবর্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হান্টার কমিশনে থাকছেন। ওকে, এবার হান্টার কমিশনে কোন কোন বিষয়ের উপর সুপারিশ করা হয়েছিল প্রথমেই বলি। হান্টার কমিশন কিন্তু প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে এবং প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে মোট প্রাথমিক শিক্ষা বিষয়ে 36টা সুপারিশ করছে। তাহলে প্রথমে হান্টার কমিশনের কি না, হান্টার কমিশন প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে। হান্টার কমিশন প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে এবং প্রাথমিক শিক্ষা গুরুত্ব দেওয়ার পর এ বিষয়ে টোটাল 36টা, প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে এ বিষয়ে টোটাল 36টা সুপারিশ কিন্তু হান্টার কমিশন করছে। এবং এই যে 36টা সুপারিশ করছে, এই 36টা সুপারিশের সবটাই প্রাথমিক শিক্ষার উপর বলা, প্রাথমিক শিক্ষা নিয়েই বলা হয়েছিল। হলো নাম্বার 2। নাম্বার কি দেখতে পাচ্ছি না, প্রাথমিক শিক্ষার দায়িত্ব কার উপর দেওয়া থাকবে। নাম্বার 2, প্রাথমিক শিক্ষার দায়িত্ব দেওয়া হচ্ছে পৌরসভা আর জেলা বোর্ডগুলোর উপর, জেলা বোর্ড। ওকে, তাহলে প্রাথমিক শিক্ষার দায়িত্ব দেওয়া হচ্ছে কার উপর না, পৌরসভার উপর দেওয়া হচ্ছে আর জেলা বোর্ডের উপর দেওয়া হচ্ছে। এটা প্রাথমিক শিক্ষার দায়িত্ব অর্পণ করা হচ্ছে। নেক্সট হিসেবে আমরা দেখতে পাবো মাধ্যমিক এবং কলেজ শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। 3 নম্বরে যদি আমরা বলি মাধ্যমিক ও কলেজ শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মাধ্যমিক শিক্ষার উপর আর কলেজ শিক্ষার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। আর কি না, সরকারি সাহায্যে প্রত্যেকটা স্কুলে একটা করে পাঠাগার প্রতিষ্ঠা করা হচ্ছে। কি নাম্বার 4, সরকারি সাহায্যে প্রত্যেক স্কুলে একটা করে পাঠাগার, পাঠাগার মানে কি না, লাইব্রেরি। ঠিক আছে, তাহলে সরকারি সাহায্যে বা সরকারি পৃষ্ঠপোষকতায় প্রত্যেকটা স্কুলে একটা করে পাঠাগার নির্মাণ করা হচ্ছে। আর কি বলা হচ্ছে না, মেধাবী ছাত্রদের বৃত্তি দেওয়া হবে, স্কলারশিপ। এটা স্কলারশিপ বলি আমরা। মেধাবী ছাত্রছাত্রীদের কিন্তু বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। নাম্বার কত হবে এটা, নাম্বার 5 হবে। মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হচ্ছে, এটা নাম্বার 5। আর নাম্বার 6 বলতে পারি আমরা স্ত্রী শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। নাম্বার 6 যদি আমরা বলি না, স্ত্রী শিক্ষার উপর, হাত লাগাটা খুবই খারাপ হয়ে যাচ্ছে, স্ত্রী শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে এবারে হান্টার কমিশনটা পুরোটা রিভিউ করে নিই। হান্টার কমিশনে কি বলা হচ্ছে না, হান্টার কমিশনে প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য প্রায় 36টা সুপারিশ করা হয়েছে প্রাথমিক শিক্ষার ডেভেলপমেন্টের জন্য। তারপর কি বললাম না, প্রাথমিক শিক্ষার সমস্ত দায় দায়িত্ব কার উপর দেওয়া হচ্ছে, পৌর এবং জেনারেল বোর্ডের উপর। নেক্সট কি বলা হচ্ছে না, মাধ্যমিক ও কলেজ শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি সাহায্যে প্রত্যেকটা স্কুলে একটা করে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হচ্ছে। আর কি না, মেধাবী ছাত্রদের বৃত্তি দানের ব্যবস্থা করা হচ্ছে আর স্ত্রী শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। এখানে বলি হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষার বিষয়ে যে 36টা তোমার সুপারিশ করা হয়েছিল, এই 36টা সুপারিশ কিন্তু কোনোটাই গ্রহণ করা হয়নি। তারপরে হান্টার কমিশনে প্রাথমিক শিক্ষার বিষয়ে অনেক কথা বলা থাকলেও প্রাথমিক শিক্ষার কিন্তু কোনো ডেভেলপমেন্ট করা হয়নি। বুঝা গেল? ওকে, তাহলে নেক্সট, এবার হান্টার কমিশন হয়ে গেল। এবার হান্টার কমিশনের পর নেক্সট কমিশন হিসেবে আমরা পড়বো যেটা র্যালে কমিশন। ওকে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। হান্টার কমিশনের পর নেক্সট যে কমিশনটা সরকার করছে তার নাম হচ্ছে কি না, র্যালে কমিশন। ওকে, কিন্তু র্যালে কমিশনের সালটা কিন্তু 1882 নয়, এটা হচ্ছে কি বলা হচ্ছে না 1904 সালে। ঠিক আছে, এই র্যালে কমিশন কিন্তু কার্জন কমিশন নামে পরিচিত। র্যালে কমিশনও যা আর কার্জন কমিশনও তাই, কেননা লর্ড কার্জনের সমসাময়িক
র্যালের নেতৃত্বে এই কমিশনটা গঠন করা হয়েছিল। এখন এখানে বলে দিই যে লর্ড কার্জন সরকারি পুরোপুরি কিন্তু সরকারি তত্ত্বাবধানে বা সরকারি নিয়ন্ত্রণাধীনে কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি গুরুত্ব দিয়েছেন এবং এই উদ্দেশ্যে 1902 খ্রিস্টাব্দে টমাস র্যালের নেতৃত্বে, কার নেতৃত্বে? টমাস র্যালের নেতৃত্বে একটা কমিশন গঠন করছে। কিন্তু কমিশনটা গঠন করলেও কমিশনটা কার্যকরী করা হচ্ছে কবে? 1904 খ্রিস্টাব্দে। আবার বলছি যে র্যালের নেতৃত্বে 1902 খ্রিস্টাব্দে একটি কমিশন গঠন করা হচ্ছে, এটা কিন্তু ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন নামে পরিচিত। এই কমিশন তার সুপারিশটা দিচ্ছে কবে? না, এই কমিশন তার সুপারিশ দিচ্ছে 1904 খ্রিস্টাব্দে। তাহলে গঠন করা হচ্ছে 1902 এবং এই কমিশন, এটা আমি বলে দিই কার্জন, এটা ছিল কে? না, এটা কার্জনের নেতৃত্বে। তাহলে 1902 খ্রিস্টাব্দে গঠন করা হচ্ছে, কিন্তু র্যালে কমিশন তার সুপারিশ পেশ করছে কবে? না, 1904 খ্রিস্টাব্দে। 1904 খ্রিস্টাব্দে র্যালে কমিশন যে সুপারিশটা পেশ করছে, এক মিনিট আমি একটুখানি টাইমটা দেখতে পাচ্ছি না। ওকে, র্যালে কমিশন, ঠিক আছে, দেখা যাচ্ছে। র্যালে কমিশন যে সুপারিশটা পেশ করেছিল, সেই সুপারিশে যে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে আমি সেইগুলো একটুখানি ছোট্ট করে বলে দেবো। আমি চেষ্টা করবো ভিডিওটা খুব ছোটো করে করার, বেশি বড় করবো না। আগের দিনের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো তোমরা অনেকেই সেই বিষয়টা নিয়ে একটু বলেছো আমাকে যে স্যার লেন্দি হয়ে যাচ্ছে, আমাদের ধৈর্য থাকছে না। আমি ছোটো করে বলার চেষ্টা করছি, একদম শর্ট করে। তাহলে র্যালে কমিশনে কি বলা হচ্ছে? না, বিশ্ববিদ্যালয়ের যে সেনেট, র্যালে কমিশনের প্রথম সুপারিশ অনুসারে বিশ্ববিদ্যালয়ের যে সেনেট, সেই সেনেটের যে সদস্য, এই সদস্য সংখ্যা কি করতে হবে? না, কমাতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্য সংখ্যাটা কমাতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এই যে বিশ্ববিদ্যালয়ের যে সেনেট আছে তার যে সদস্য, এই সদস্যদের কার্যকাল, কত হবে? না, 6 বছর। তাহলে র্যালে কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের যে সেনেট আছে, সেই সেনেটের যে সদস্যরা, সেই সেনেটের সদস্যদের কার্যকাল থাকবে কত বছর? না, কার্যকাল থাকবে অনলি 6 ইয়ার। ওকে, নেক্সট কি না, পরবর্তীকালে কিন্তু বলা হচ্ছে কি যে বিশ্ববিদ্যালয়ের যে সেনেট থাকবে, সেই সেনেট যে আইন পাস করবে বা যে আইন প্রবর্তন করবে, সেনেট যে আইনটা প্রবর্তন করবে, সেই আইন কিন্তু সরকার কি করবে? না, পরিবর্তন করতে পারে। তাহলে সেনেট যে আইন প্রবর্তন করবে, সরকার সেই আইন কিন্তু পরিবর্তন করতে পারবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আর কি না, এখানে আরো একটা বিষয় বলা হচ্ছে যে সেনেট যে আইন প্রবর্তন করবে, এখানে পরিবর্তন মানে পুরো চেঞ্জ করতে পারবে। কিন্তু আর একটা বলা হচ্ছে সেনেট যে আইন প্রবর্তন করবে, সরকার ইচ্ছে করলে সেটা পরিমার্জন করতে পারে, সামথিং চেঞ্জ করতে পারে। তাহলে নাম্বার 4-এ কি বলা হলো? সেনেট যে আইন প্রবর্তন করবে, সরকার সেটা কি করবে? না, পরিমার্জন। তাহলে পরিবর্তন করতে পারবে আর পরিমার্জন করতে পারবে, এই দুটো বিষয় কিন্তু এখানে বলা হচ্ছে সেনেট সম্পর্কে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে না, বিশ্ববিদ্যালয় শিক্ষার মান কিরকম হচ্ছে, কিরকম শিক্ষা দেওয়া হচ্ছে, শিক্ষা ঠিকঠাক হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো দেখাশোনার জন্য কিন্তু একটা কমিশন গঠন করা হলো। ঠিক আছে, এই কমিশন বিশ্ববিদ্যালয় গিয়ে বা পরিদর্শক, বিশ্ববিদ্যালয় শিক্ষার মান কিরকম কি আছে সেটা দেখার জন্য একটা পরিদর্শক নিয়ে, একজন বা একাধিক লোকজন মিলে একটা পরিদর্শক কমিটি গঠন করা হলো। সেই পরিদর্শক ঘুরে ঘুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানগুলো লক্ষ্য করবে। তাহলে এই হলো কোন কমিশন? না, আমাদের র্যালে কমিশনের সুপারিশ। এবার র্যালে কমিশনের পর নিয়োগ হচ্ছে স্যাডলার কমিশন। এখানে এক মিনিট মুছে দিই ভালো করে। র্যালে কমিশনের পর গঠন হচ্ছে কোন কমিটি? না, স্যাডলার কমিটি বা স্যাডলার কমিশন। মেনলি 1917 খ্রিস্টাব্দে এই কমিশন গঠন করা হয়েছিল। কত খ্রিস্টাব্দে? 1917 খ্রিস্টাব্দে। আর মাইকেল স্যাডলারের নেতৃত্বে এই কমিশন গঠন করা হচ্ছে। ওকে, মাইকেল স্যাডলারের নেতৃত্বে এই কমিশন গঠন করা হচ্ছে। মেনলি স্যাডলার কমিশনের যে বিষয়টা বলা হয়েছিল, আগে বলে দিই স্যাডলার কমিশনের সদস্য কারা ছিল।
স্যাডলার কমিশনের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিল কি না আশুতোষ মুখার্জি, জিয়াউদ্দিন আহমেদ, এনারা হচ্ছেন স্যাডলার কমিশনের ভারতীয় সদস্য। আর এই স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী মেনলি দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট জোর দেওয়া হয়েছিল, স্কুল শিক্ষা বিষয়। এখানে স্যাডলার কমিশনে বলা হয়েছিল কি না স্কুল শিক্ষা, যে স্কুল শিক্ষা হবে সেটা 12 বছরের হবে। আর এই 12 বছর স্কুল শিক্ষার ক্ষেত্রে মেনলি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছিল না স্কুল শিক্ষা 10 বছর হবে তোমার মাধ্যমিক শিক্ষার মধ্যে, আর 2 বছর ইন্টারমিডিয়েট 2 বছর ইন্টারমিডিয়েট শিক্ষা দেওয়া হবে। কি বললাম না 2 বছর ইন্টারমিডিয়েট শিক্ষা দেওয়া হবে। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে স্যাডলার কমিশনের গুরুত্বপূর্ণ দুটো বিষয় কি বললাম না, প্রথম বিষয় হচ্ছে যে 12 বছর হবে স্কুল শিক্ষা, তার মধ্যে 12 বছর স্কুল শিক্ষার মধ্যে 2 বছর ইন্টারমিডিয়েট হবে, আর বাকি 10 বছর মাধ্যমিক শিক্ষা হবে। এই বিষয়টা কিন্তু আমাদের স্যাডলার কমিশনে খুব ভালো করে বলা হয়েছিল। স্যাডলার কমিশনে আরো যেটা বলা হয়েছিল না স্নাতক শিক্ষা ব্যবস্থা 3 বছরের জন্য, নাম্বার 2 3 বছরের স্নাতক শিক্ষা। স্যাডলার কমিশনে বলা হচ্ছে 3 বছরের স্নাতক শিক্ষা ব্যবস্থা, যেটা আমরা অনার্স বা কলেজ শিক্ষা করি, 3 বছরের স্নাতক শিক্ষার কথা বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে এটা মেধাবী ছাত্রদের, নাম্বার 3 4 মেধাবী ছাত্রদের বৃত্তি দান। স্যাডলার কমিশনে বলা হচ্ছে কি না মেধাবী ছাত্রদের বৃত্তি দান করা হবে। আর কি বলা হচ্ছে না বিদ্যালয়ের শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। নাম্বার 5 বিদ্যালয়ে শিক্ষার মাধ্যম কি হবে না মাধ্যম হবে মাতৃভাষা। বিদ্যালয় শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। আর কি বলা হচ্ছে না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের চাপ কমানোর জন্য, প্রত্যেকটা বলে ভুল হবে, তখন কিন্তু আমাদের যে কি বলবো 3টে প্রেসিডেন্সি, আমাদের যে কলকাতা প্রেসিডেন্সি, সেই কলকাতা প্রেসিডেন্সির একটাই বিশ্ববিদ্যালয় ছিল, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তো এখানে কিন্তু স্যাডলার কমিশনে বলা হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের চাপ কিন্তু উত্তরোত্তর বাড়ছে। যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়ের চাপ উত্তরোত্তর বাড়ছে, তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের চাপ কমানোর জন্য এখানে কিন্তু বারবার একটা জিনিস বলা হয়েছে কি যে একটা পরিকল্পিত বিশ্ববিদ্যালয় গঠন করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চাপ কমানোর জন্য একটা পাশাপাশি হিসাবে ঢাকাকে কেন্দ্র হিসেবে ধরা হচ্ছে। এবং বলা হচ্ছে নাম্বার 6-এ যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেশার কমানোর জন্য ঢাকায় একটা বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু প্রস্তাবিত, আমি বারবার বলছি, ঢাকায় বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কিন্তু এই কমিশন নাকি হয়নি, আরো পরবর্তীকালে হয়েছিল। আর কি বলছে না বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কারিগরি এবং প্রযুক্তি, বিশ্ববিদ্যালয়ে কারিগরি এবং প্রযুক্তি এই 2 শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। তাহলে এখানে আমরা স্যাডলার কমিশন নিয়ে আলোচনা করলাম, স্যাডলার কমিশনে কোন কোন বিষয়গুলো বলা হয়েছে আমরা সেগুলো আলোচনা করলাম। আমি ঘেমে যাচ্ছি কারণ পাখাটা আসতে হয়েছে, পাখাটা কিন্তু মাইকের সাউন্ডটা টানছে এবং সেটা একটা বাজে আওয়াজ হচ্ছে, ছেলেমেয়েরা বলছে। তো সেক্ষেত্রে পাখাটাকে খুব স্লো বন্ধই প্রায় করে দিয়েছি, ঘেমে স্নান করে যাচ্ছি। দেখা যাক আর একটুখানি আছে। আচ্ছা, স্যাডলার কমিশনটা মুছে দিলাম, যদি কারো বুঝতে অসুবিধা হয় পরে ভিডিওটা একটু ব্যাক করে দেখে নিবি, তাহলে বুঝতে পারবি যে কি বলেছে। অ্যাকচুয়ালি আমি খুব শর্টে ছাড়ার চেষ্টা করছি। স্যাডলার কমিশনের পর নেক্সট যে কমিশন সেটা হচ্ছে সার্জেন্ট কমিশন। স্যাডলার কমিশনের পর নেক্সট কমিশন হচ্ছে সার্জেন্ট কমিশন। সার্জেন্ট কমিশনের সালটা কত না সার্জেন্ট কমিশনের সাল হচ্ছে 1944 সাল। 1944 সাল। এই সার্জেন্ট কমিশনের প্রেক্ষাপট হিসাবে আমি কয়েকটা বিষয় বলতে চাইব। যেমন 1919 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে মরলে মিন্টো শাসন সংস্কার প্রবর্তন করা হয়েছে। 1919 খ্রিস্টাব্দে যে মরলে মিন্টো শাসন সংস্কার ছিল কত না 1919 খ্রিস্টাব্দে যে মরলে মিন্টো শাসন সংস্কার করা হয়েছিল, এই শাসন সংস্কার একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষাটা ছিল কার হাতে না সেই শিক্ষাটা ছিল কেন্দ্রীয় সরকারের হাতে। মরলে মিন্টো শাসন সংস্কারে শিক্ষার দায়িত্ব প্রত্যেকটা প্রদেশকে দিয়ে দেওয়া হয়েছিল, যে প্রদেশের শিক্ষার দায়িত্ব কে গ্রহণ করবে
না প্রদেশি শিক্ষার দায়িত্ব গ্রহণ করবে প্রদেশ। তাহলে প্রদেশকে যে শিক্ষার দায়িত্বটা দেওয়া হয়েছিল কবে, মরলেমিন্টোতে। তো সেই শিক্ষা ব্যবস্থাটা কতটা কি কার্যকরী হয়েছে, কতটা কি তার ফলপ্রসূ হয়েছে, সেটা দেখার জন্য এর পরবর্তীকালে আরেকটা কমিশন গঠন করা ছিল, যেটা গড়ে উঠেছিল মরলেমিন্টোর কত 1919 এর 10 বছর পর 1929 খ্রিস্টাব্দে, যার নাম হচ্ছে হার্টগ কমিশন। ওকে, তাহলে হার্টগ কমিশন কবে গঠন করা হচ্ছে, না হার্টগ কমিশন গঠন করা হচ্ছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের ক্ষেত্রে। যারা এডুকেশনের শিক্ষা ব্যবস্থার যে ধারাগুলো পড়বে তাদের ক্ষেত্রে, যেমন বিএড করতে গেলে এই কমিশনগুলো খুব ইম্পর্টেন্ট। আমি হার্টগ কমিশন ডিটেলস আলোচনা করছি না। তাহলে হার্টগ কমিশন গঠন করা হচ্ছে কেন, না 1919 খ্রিস্টাব্দের শাসন সংস্কারের পর্যালোচনা করতে গিয়ে সেখানে যে কেন্দ্রীয় সরকারের হাত থেকে শিক্ষা ব্যবস্থাটা প্রাদেশিক সরকারের হাতে নিয়ে নেওয়া হয়েছিল, এবং নিয়ে নেওয়ার কারণে শিক্ষার মান কতটা কি বেড়েছে বা কমেছে, এই সমস্ত বিষয়গুলো দেখাশোনার জন্য হার্টগ কমিশন গঠন করা হয়েছে। এই হার্টগ কমিশন গঠন করার পর ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটেছিল। কি পরিবর্তন, না এই সময় দেখতে পাচ্ছি যে 1937 খ্রিস্টাব্দে কিন্তু জাতীয় কংগ্রেসের নির্বাচন হচ্ছে, এবং সেই জাতীয় কংগ্রেসের নির্বাচনে গান্ধীজি জয়লাভ করছেন, এবং গান্ধী জয়লাভ মানে কংগ্রেস জয়লাভ করছে। কংগ্রেস জয়লাভ করার পর গান্ধীজির পরিচালিত বুনিয়াদী শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। এখানে বুনিয়াদী শিক্ষার অবস্থা হচ্ছে কি, না অ্যাকচুয়ালি প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা মানে যেটা হাতে কলমে শিক্ষা গ্রহণ করা যাবে। বুনিয়াদী শিক্ষার উপর গান্ধীজি প্রবর্তিত বুনিয়াদী শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে, এবং এই বুনিয়াদী শিক্ষার উপর জোর দিয়ে এর পরবর্তী কয়েক বছর পর 1944 খ্রিস্টাব্দে, আমি কত সালটা লিখেছি, না সালটা লিখেছি এখানে, কোথায় এখানে 1944 খ্রিস্টাব্দে তোমার যে কোন কমিশন, হ্যাঁ সার্জেন্ট কমিশন গঠন করা হচ্ছে 40 খ্রিস্টাব্দে। এবং এই কমিশনের একটা মেন গুরুত্বপূর্ণ বিষয়, আগের কমিশনের যে সুপারিশগুলো ছিল সেগুলোকে বহাল রাখা হলো, যে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে, স্ত্রী শিক্ষার প্রসার ঘটাতে হবে, বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিশ্রম দেখতে হবে, প্রযুক্তিবিদ্যার উন্নতি ঘটাতে, প্রযুক্তি বা কারিগরি শিক্ষার ডেভেলপমেন্ট করতে হবে, এই সমস্ত বিষয়গুলো এখানে রাখা হলো একটু পরিমার্জিত করে। এখানে আরেকটা জিনিস বলা হলো যে 6 থেকে 14 বছর কি না, এই সার্জেন্ট কমিশনে, এখানে মুছে দিচ্ছি আমি, সার্জেন্ট কমিশনে প্রথম বলা হলো 6 থেকে 14 বছর বয়স্ক সমস্ত বাচ্চাদের, ছেলে এবং মেয়ে যাই হোক, 6 থেকে 14 বছর বয়স্ক সমস্ত বাচ্চাদের কিন্তু বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। আর কি বলা হলো, না এই যে বাধ্যতামূলক শিক্ষা দেওয়া হচ্ছে, জোর করে চাপিয়ে দিতে হবে না, খরচ চালাতে হবে। সবার তো খরচ চালানোর সময় সামর্থ্য নেই। সরকার থেকে বলা হয়েছিল এই শিক্ষা ব্যবস্থা পুরোপুরি অবৈতনিক হবে, নাকি নাম্বার 2, না এই 6 থেকে 14 বছর বয়স্ক যে বাচ্চাদের শিক্ষা দেওয়া হবে, সেই শিক্ষা হবে অবৈতনিক, মানে কোনো ধরনের বেতন কাউকে দিতে হবে না, সরকার থেকে ফ্রি অফ কস্টে পড়ানো হবে। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, যে শিক্ষা ব্যবস্থা এখনো চলছে আমাদের, এখনো আমরা ক্লাস 10 পর্যন্ত আমাদের কোনো পয়সা করি লাগে না। একবার মাধ্যমিকে গিয়ে আমরা ফর্ম ফিল আপের সময় একটা টাকা জাস্ট দিই, যাতে পরীক্ষার ওই কাগজপত্র বা সেন্টারের একটা খরচ থাকে, সেটা দিতে হয়। এইটা কিন্তু এই কমিশনে বলা হয়েছিল। এর পরবর্তীকালে 1944 খ্রিস্টাব্দের পর ভারত স্বাধীনতা লাভ করছে, এবং স্বাধীনতা লাভ করার পর 1948 সালে সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটা কমিশন গঠন করা হচ্ছে, যার নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। এই রাধাকৃষ্ণন কমিশন, তাহলে কত দাঁড়াও, এটা মুছে দিই, তাহলে অসুবিধা হবে। তাহলে এরপর আমরা কত সাল বললাম, না 1948 সালে কার নেতৃত্বে, না সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটা কমিশন গঠন করা হচ্ছে, যার নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। এই রাধাকৃষ্ণন কমিশনের মূল সুপারিশগুলো কি করা হয়েছিল, একটু বড়, অনেকগুলো বিষয় উল্লেখ করা হচ্ছে। প্রথমেই বলা হচ্ছে যে প্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে 12 বছর, মানে প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষাকে 12 বছরের মধ্যে রাখতে হবে। তার মানে যখন নাম্বার 1 যদি বলি, বিষয়টাই বলি যে বিশ্ববিদ্যালয় শিক্ষা, বিশ্ববিদ্যালয় তার আগের যে শিক্ষা ব্যবস্থার টাইম, সেটা হবে কত, 12 বছর। এই 12 বছরের মধ্যে 10 বছর হবে তোমার 10 বছর হবে তোমার মাধ্যমিক শিক্ষা, এখানে বলে দিই 4 বছর তোমার প্রাথমিক শিক্ষা, 6 বছর স্কুল শিক্ষা, আর 10 বছর হয়ে গেল, 2 বছর হচ্ছে ইন্টারমিডিয়েট, যেটা আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা করি। তাহলে মোট হয়ে গেল 12 বছর। এই 12 বছরটা কিন্তু রাখতে হবে প্রাক বিশ্ববিদ্যালয় পর্বে। ওকে, তাহলে এখানে কিন্তু
রাধাকৃষ্ণন বলে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা 12 বছর রাখতে হবে, সেখানে কিভাবে রাখবে না রাখবে আর সেটা পরে আলোচনা হবে, কিন্তু 12 বছর শিক্ষা গ্রহণ করার পর তারা বিশ্ববিদ্যালয় মানে স্নাতকে ঢুকবে। হলো, এটা প্রথম পয়েন্ট হলো। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি বলছে না, বিশ্ববিদ্যালয়ের যে কর্মদিবস ক্লাসের ব্যাপারটা, এখানে উনি বারবার বলছেন বিশ্ববিদ্যালয়ে টোটাল 365 ডেজ, তার মধ্যে ছুটি ছাড়া অনেক কিছু থাকে, ছুটি ছাড়া তোমার অকেশনাল বাদ দিয়ে, ভ্যাকেশন বাদ দিয়ে, তোমার পরীক্ষার সময় ছুটি থাকে ছুটি বাদ দিয়ে, পরীক্ষার দিনে ছুটিগুলো বাদ দিয়ে, সমস্ত কিছু বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ 180 দিন অবশ্যই কিন্তু ক্লাস নিতে হবে। কি বললাম, ভ্যাকেশন, হলিডে, পরীক্ষার ডেট, এই তিনটে জিনিস বাদ দেওয়ার পর মিনিমাম যেন 180, হ্যাঁ মিনিমাম যেন 180 দিন কিন্তু কলেজ হয়। আর কি বলা হচ্ছে না, উচ্চ শিক্ষাকে ইনি দুটো ভাগে ভাগ করছেন। রাধাকৃষ্ণন কমিশনে উচ্চ শিক্ষাকে দুটো ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে সাধারণ শিক্ষা যেটা গতানুগতিক আমাদের আর্টস সায়েন্স এক্সেট্রা থাকে, আর একটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা। আমি কারিগরি শিক্ষাও বলতে পারি, একটা হচ্ছে কারিগরি শিক্ষা। তাহলে দুটো কমিশনের কথা কিন্তু এখানে রাধাকৃষ্ণন কমিশনে বলা হয়, দুটো শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে, একটা হচ্ছে কি বললাম সাধারণ শিক্ষা, একটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা। আর কি বলা হচ্ছে না, 3 বছর ডিগ্রি কোর্স চালু করতে হবে। 4 নাম্বার 3 কি বলা হচ্ছে, 3 বছরের ডিগ্রি কোর্স চালু করতে হবে। আর 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 একটা বিষয় বলা হচ্ছে না, বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য একটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। নাম্বার 5 বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যেটা আমরা বলি কি ইউজিসি, ইউনাইটেড গ্র্যান্ড কমিশন, যেটাকে আমরা বলি ইউনাইটেড গ্র্যান্ড কমিশন, সেটা বাংলা হচ্ছে কি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তাহলে রাধাকৃষ্ণন কমিশনে কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপর জোর দেওয়া হয়েছিল। এই হচ্ছে মূল বিষয়, আমি ছোট্ট করে বিষয়টা বলে দিলাম, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটু ব্যাকে গিয়ে তোমরা দেখে নেবে যে বিষয়টা আমি কি বলেছি বা কি আলোচনা করেছি। খুব ছোট্ট একটা ভিডিও করার চেষ্টা করলাম 8 ঘন্টা 35 মিনিটের মধ্যে। তো তোমরা এই ভিডিওটা দেখে নোটটা রেডি করে নেবে। আমি নেক্সট দিন তোমাদের কাছ থেকে এটা আশা করবো যে তোমরা এইটা আমাকে দেখাবে, আমি যার যা ভুল ভ্রান্তি আছে সেগুলো বলে দেবো। আর এর মাঝে আমি যদি কোনো টপিক পড়াই সেটা অবশ্যই কথা বলে দেবো, ঠিক আছে? আমি বেশি কথা বাড়ালাম না, একটাই বললাম, রেডি করে নেবে, রেগুলারের কাজ রেগুলার করে নেবে। ওকে, ঠিক আছে, চলো বাই।